সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে। পৃথিবীতে এমন পাষণ্ড বাবা থাকতে পারে ভাবতেও গা শির উঠবে। সিনেমাটি দেখার পর এ সম্পর্কে জানার পর মনে হয়েছে শুধু কি দেখলাম এটা, কেনই বা দেখলাম, এটা সিনেমা হলেই ভালো হতো। এমন মানুষও পৃথিবীতে আছে। একজন বাবা তার মেয়ে কথা না শোনার কারণে শাস্তিস্বরূপ নিচের বেসমেন্টে আটকে রেখেছিল 20 বছর। এর মাঝে মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিল সে। একে একে 4টি বাচ্চা জন্ম দেয় সেই মেয়েটি। সর্বশেষে সেই মেয়েটি মুক্তি পেয়েছিল কিনা, কিভাবেই বা এই ছোট্ট ঘরে বাচ্চা নিয়ে সারভাইভ করেছে, কি ঘটেছিল, সবকিছু জানতে হলে কষ্ট করে সিনেমাটি শেষ অবধি দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আমি আতিক আছি আপনাদের সাথে। বলতেছিলাম রিয়েল ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা গার্ল ইন দ্য বেসমেন্টের কথা। এই পশুতুল্য লোকের ডিটেলস থাকছে ভিডিওর শেষে। একজন লোক তার স্ত্রী সন্তানকে নিয়ে গাড়ি চালাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে সন্তানটি অনেক অসুস্থ। পেছন থেকে একটি মহিলা দ্রুত গাড়ি চালাতে বলতেছে। অবশেষে হসপিটালে পৌঁছায়। এখান থেকে 20 বছর পূর্বে সিন শিফট হয়। যে পরিবারটি দেখানো হয়, পরিবারের সদস্য সংখ্যা 4। বাবা ডন, মা জেনি, বড় বোন এমি। এমি খুব শান্ত স্বভাবের, আর ছোট বোন ছাড়া, বয়স 17। সব থেকে চঞ্চল এই মেয়েটি, কারো কথাই শোনে না। তার স্বাধীনতায় সবসময়ই বাধা দিত তার বাবা, কেননা বাবা ডনের এগুলো একদমই পছন্দ ছিল না। ঠিক যেন বাংলা সিনেমার ডনের মতোই। ডনকে অবশ্য পরিবারের কেউ পছন্দ করতো না, বাধ্য হয়েই একসাথে থাকতো। একটু সাইকো টাইপের ছিল ডন। রাতের ডিনার শেষে সারা দ্রুত উঠে যায়, কেননা তাকে পার্টিতে জয়েন করতে হবে। এ কথাটি অবশ্য মায়ের কাছে ডিসকাস করেছে আগেই, কিন্তু ডন এই ব্যাপারে জানতো না। ডন তাকে বাধা দেয় পার্টিতে যেতে, বলে এসব চলবে না, এ বাড়িতে থাকতে হলে আমার কথা শুনতে হবে। ডনের কথাই তো ফাইনাল, ডনের উপরে কেউ কথা বলতে পারবে না। মন খারাপ করে সারা রুমে যায়, কিন্তু সে তো বদ্ধ ঘরে থাকার মেয়ে না, জানালা দিয়ে বেরিয়ে আসে ঠিকই। তার বয়ফ্রেন্ড কিস তাকে নিতে এসেছে। দুজনে মিলে পার্টির উদ্দেশ্যে রওনা দেয়। একটু পরে তার মা রুমের সামনে এসে দরজায় নক করে। অনেকক্ষণ দরজা নক করার পরও খুলতেছিল না। এ অবস্থা দেখে ডনও আসে সেখানে। ডনও নক করে, কিন্তু খুলতেছিল না। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে যায় ডন। ভেতরে গিয়ে দেখতে পারে সারা ভেতরে নেই। জানালা দিয়ে বেরিয়ে বাড়ির পিছন দিয়ে পালিয়েছে সে। এদিকে দেখা যায় সারা তার বয়ফ্রেন্ডের সাথে পার্টিতে মজা করতেছিল। একটি নির্জন জায়গাতে বসে ক্রিস তাকে গানও শোনায়, যেটা শুধু সারার জন্য লিখেছে সে। সারা তার বয়ফ্রেন্ডের সাথে সারা রাতই বাইরে কাটায়। তার বাবা তার জন্য অপেক্ষা করতেছিল বারান্দায় বসে। তার বয়ফ্রেন্ড যখন বাসার সামনে নামিয়ে দেয়, তার বাবা দেখতে পায় সবই। ছাড়ার কাছে জানতে চায় এটা কি তার বয়ফ্রেন্ড ছিল। ছাড়া বলে এসবে তোমার কোনো লেনাদেনা নেই। ডন বলে এখানে আছো, সুতরাং আমার কথা মানতে হবে তোমাকে। ছাড়া বলে আমি 18 হলেই এখান থেকে চলে যাব। তাদের কনভারসেশনের মাঝে তার মাও আসে। ছাড়া এখানে কোনো কথা না বলে উপরে চলে যায়, রুমে গিয়ে শুয়ে পড়ে। এত সমস্যার মাঝেও তার বয়ফ্রেন্ড ক্রিসের কথা ভেবে একটু আনন্দ পায় সে। তার বড় বোন এমি আসে তার সাথে গল্প করার জন্য। এমি বাইরে জব করে, মাঝে মাঝে ছুটি কাটানোর জন্য এখানে আসে। কেমন ছিল পার্টি জানতে চায়। বয়ফ্রেন্ডই কেমন ছিল। ছাড়া বলে ক্রিস অনেক ভালো, সে আমাকে ভালোবাসে। আর মাত্র 3 মাস পরে 18তে পা রাখবে সারা। এ কয়েকটি মাস চুপচাপ থাকতে বলে আমি তাকে ডনের সাথে ঝগড়া করতে মানা করে। তাদের কথোপকথনের মাঝে তার মা জেমিও সেখানে আসে। সারা তো 18 বছর হলেই এখান থেকে চলে যাবে। প্রথমে ফ্লোরিডা যাবে, সারা পৃথিবী ঘুরে দেখবে, আর যেখানে যাবে সেখানেই জব করবে। এমন বন্দি অবস্থায় সে থাকতে চাচ্ছে না। তার মা তাকে বাধা করে না, মেয়ের স্বাধীনতাকে প্রাধান্য দেয়। শুধু একটি শর্ত, রেগুলার তাকে কল করতে হবে, যোগাযোগ রাখতে হবে তার সাথে। দরজার বাইরে থেকে ডন সবই শুনে ফেলে আর রাগে জ্বলতে থাকে। নিচের বেসমেন্টে এসে আরও ভাবে কি করা যায়। তার মেয়ের এমন স্বাধীনতা সে দিতে চাচ্ছিল না। বেসমেন্টের ভেতরে আরও একটি গোপন কক্ষ ছিল। এই কক্ষটি ভালো করে চেক করে। তার মাথায় অন্য কিছুই খেলতেছিল। নিশ্চয়ই খারাপ কিছু ভাবতেছিল সে। সারার এখন গ্রাজুয়েশন কমপ্লিট, সে অনেক খুশি। কিছুদিনের মধ্যে তার পছন্দ মতো জীবনযাপন করতে শুরু করবে সে। তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল আর এসব বলতেছিল। জেমি কিছু জিনিসপত্র কেনার জন্য বাইরে যাবে। সারাকে যেতে বললে সে তো ব্যস্তই আছে ফোনে। জেমি একাই বাইরে চলে যায়। ডন বাগানে কাজ করতেছিল। সারার বড় বোনও বাসায় নেই। পুরো বাড়িতে ডন এবং ছাড়া। ডন তো এরকম সুযোগের অপেক্ষাই করতেছিল। জেমি চলে যাওয়ার পর ডন দ্রুত বাসার ভেতরে যায়। সারা তখনও ফোনে কথা বলতেছিল। ডন সারাকে বলে আমাকে একটু সাহায্য করতে পারবে। সারা তার বাবাকে সাহায্য করার জন্য আসে। একটি বক্স নিচের বেসমেন্টে নিতে হবে। বেসমেন্টে আসার পর সেই গোপন কক্ষটি খোলে। সারা একটু ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে। এখানে একটু ঘোরাফেরা করে দরজার বাইরে গিয়ে হঠাৎ করে দরজা লাগিয়ে দেয় ডন। সারা অনেক চিৎকার করে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।
আর রুমটি ছিল সাউন্ড প্রুফ। ভেতর থেকে কোনো চিৎকার বা আওয়াজ বাইরে আসতেছেও না। সারা বাইরে আসার জন্য অনেক চিৎকার করে, বুঝতে পারতেছে না তার সাথে কি হচ্ছে। এই রুম একেবারেই ফাঁকা ছিল। যে বক্সটি তার বাবা সহ নিয়ে এসেছে এখানে, এটি খোলার পর দেখে তার কিছু জামাপত্র এবং ব্যাগ। এগুলো এখানে কিভাবে এলো? নিশ্চয়ই ডন আগে থেকেই এগুলো প্ল্যান করে এখানে রেখেছে। দরজাটি ছিল পাসওয়ার্ড প্রোটেক্টেড। যখন 3 বার পাসওয়ার্ড ভুল দেওয়া হবে, অটোমেটিক ভেতরে লাইট অফ হয়ে যাবে। লাইট অফ হয়ে গেলে ভেতরে আসা অক্সিজেনও বন্ধ হয়ে যায়। এতে শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে তার। ভেন্টিলেটরের কাছে গিয়েও চিৎকার করতে থাকে, কিন্তু তার আওয়াজ বাইরে অবধি আসে না। এদিকে সবাইকে কল করা হচ্ছে, কোথাও ছাড়া নেই। আশেপাশেও খোঁজ করা হচ্ছে, কিন্তু এসব ব্যাপারে ডনের কোনো মাথা ব্যথাই নেই, বরং সবাইকে ঘুমাতে বলে। সকালে ঠিকই চলে আসবে ছাড়া। ডন বলে, জেমি পুলিশকেও ফোন করে, অ্যামিকে বলে ক্রিসকে ফোন করে সব বলতে। নিচের এই বেসমেন্টের খবর বাড়ির অন্য সদস্যরা জানতো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বেসমেন্ট বানিয়েছিল বাড়ির মালিক, আর এই অবস্থাতেই ডন এটি কিনে নিয়েছিল। চিৎকার করতে করতেই একদিন কেটে যায় ছাড়ার। দ্বিতীয় দিন আবারও ট্রাই করে পাসওয়ার্ড তো জানা সম্ভবই ছিল না। প্রতিদিন ডন পাসওয়ার্ড চেঞ্জ করত। ভুল পাসওয়ার্ড চাপলেই লাইট এবং অক্সিজেন আসা বন্ধ হয়ে যায়। এখানে বাথরুমের ব্যবস্থাও ছিল না। একটি টিনের বক্স নিয়ে এই কাজটি সারে সারা। কোনো উপায়ন্ত না দেখে ভেন্টিলেটরের পাশে বসে আছে। হঠাৎ শব্দ শুনতে পায়, বাইরে থেকে কেউ আসতেছে। দেয়ালের পাশে গিয়ে লুকায়। ডন যখন দরজা খুলে ভেতরে আসে, এই সুযোগে সারা ডনকে ধাক্কা দিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। কিন্তু বাইরে আরও একটি দরজা ছিল, যেটি আগে থেকেই লক করে ভেতরে এসেছে ডন। সেই দরজাটি আর সারা খুলতে পারে না। চিৎকার করেও কোনো লাভ হয় না। ধীরে ধীরে ডন এগিয়ে আসে, বলে যত ইচ্ছা তুমি চিৎকার করতে পারো, রুম তো সাউন্ড প্রুফ, কেউ শুনবে না তোমার চিৎকার। টেনে হেসড়ে ভিতরে নিয়ে আসে আবার। সারা বলে, আপনি এটা করতে পারেন না, এখানে শ্বাস নিতে আমার অনেক কষ্ট হয়। ডন তাকে বলে যতক্ষণ এখানে লাইট আছে ততক্ষণ অক্সিজেন সরবরাহ হবে। দরজায় যে পাসওয়ার্ড দেওয়া আছে, এটা 3 বার ভুল চাপলে লাইট এবং অক্সিজেন সব বন্ধ হয়ে যাবে। সারা জিজ্ঞেস করে, আপনি এসব কেন করতেছেন? ডন বলে, লাইভ একটি ঘটনার পরিক্রম। তুমি আমায় অপমান করেছো, আর এটা তোমার শাস্তি। এই ভেন্টিলেটর দিয়ে অক্সিজেন পাবে যদি আমি চাই। তোমার সুবিধার জন্য সব কিছুই পাবে তুমি, যদি তুমি আমার কথা শোনো। এসব তোমার ভালো ব্যবহার দিয়ে কিনতে হবে, আমার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সারা বুঝতে পারে তার উদ্দেশ্য। তার কথাতে রাজি হয় না সে। ডন তাকে মারে, পরক্ষণে তাকে রেপ করে। পৃথিবীতে এমন কোন পাষণ্ড বাবা আছে এ কাজ করে মেয়ের সাথে? সিনেমা হলে তবুও ঠিক ছিল, কিন্তু যখন ভাবি এই ঘটনাটি সত্য, কোনো মেয়ের সাথে এমন ঘটেছে, তখন মনে হয় এই সিনেমাটা না দেখলেই ভালো হতো। ছাড়ার কোনো উপায়ও ছিল না, বাধা দিয়েও কোনো কাজ হচ্ছে না। এ অবস্থাতে সারাকে রুমেতে ফেলে সেদিনের মতো চলে যায় ডন। সারা খুবই অসুস্থ হয়ে পড়ে, কর্নারে বসে চুপচাপ কাঁদতে থাকে। কি হচ্ছে তার সাথে সব? এদিকে পুলিশ কমপ্লেন করার পর পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য বাড়িতে আসে। পুলিশের সব প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছিল ডন। ডন বলে, সারা পৃথিবী ঘোরার জন্য হয়তোবা বাসা থেকে চলে গিয়েছে, কিছুদিন পর ঠিক হয়ে আসবে। পুলিশও ভেবেছে এরকম, হয়তোবা তার পার্সোনাল স্পেস প্রয়োজন, তাই বাসা থেকে না বলে চলে গিয়েছে। ঠিকই ফিরে আসবে কিছুদিন পর। এরকম ঘটনা নিত্য নতুন ঘটতেছে। সারার বেসমেন্টে বন্দি থাকা 7ম দিন আজ। এখান থেকে বের হওয়ার সকল চেষ্টায় ব্যর্থ সে, কিছুতেই কিছু হচ্ছে না। এখানে প্রতিটি মুহূর্ত ক্রিসকে মিস করতেছে সারা। তার ওই কথা ভাবতেছিল। তারা দুজন দুজনকে তো অনেক ভালোবাসতো। ক্রিস এসেছে সারার বাসায়, সারার খোঁজ খবর নিতে। সারার বাবার কাছে জানতে চায় পুলিশ ক্রিসকে ফোন করেছিল, এজন্য সে এখানে এসেছে। ডন তাকে একটি গল্প বানিয়ে বলে, পাশের বাসায় স্টিফেন, যার সাথে অনেক দিন থেকেই তার অ্যাফেয়ার চলতেছে। প্রায়ই সারা বলতো তার সাথে ফ্লোরিডাতে পালিয়ে যাবে। এখন স্টিভেনের সাথেই আছে সারা। এসব শোনার পর ক্রিস মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরকম কেন করলো সারা তার সাথে? এরপর বেসমেন্টে আবারও আসে ডন। সেদিন সারার বার্থডে ছিল। ছোট একটি কেক নিয়ে এসেছে, সারাকে বার্থডে উইশ করে। আজ তার 18 বছর পূর্ণ হলো। ক্যান্ডেল নিভাতে বলে, ভয়ে সারা যেন তার কাছে আসতেছে না। এখানে ডন একটি লাল রঙের নাইটি নিয়ে আসে, সেটা পরে আসতে বলে তার সামনে। এটা পরে তার সামনে আসার পর সারা জানতে চায়, আমি কি কখনো বাইরে যেতে পারবো? ডন বলে, এত দ্রুত না। একটি টেলিভিশনের কথা বললে? ডন বলে, এটা তো তোমার ব্যবহারের উপর নির্ভর করবে। সারা একটি ঘড়ির কথা বলে, এখানে কখন সময় পার হয়, কিভাবে পার হয়, সারা একদমই টের পায় না। সারা এখানে ডনকে ড্যাড বললে, ডন বলে, তুমি আমাকে ডন বলে ডাকবে। আবারও মেয়ের সাথে খারাপ কাজ করে। সারা যত সহজে ডনের সাথে মিশবে তত সুবিধা পাবে সে। সারাকে একটি ঘড়ি দিয়েছে। এই ঘড়ির দিকে তাকিয়ে থেকেই ক্রিসের কথা ভাবতে ভাবতে তার সময় কাটে।
এখানে বন্দি অবস্থায় থাকার 38 ডেজাস। সারা এখানকার খাবারের বক্সগুলো দিয়ে একটি অস্ত্র বানায়। এরপর ডনের দেয়া নাইটিটি পরে দাঁড়িয়ে থাকে। ডন যখন ভেতরে আসে, ডনকে আঘাত করতে চাইলে দ্রুত সেটা ডন ধরে ফেলে। সেখানে প্রচুর মারে সারাকে। ডন বলে, প্রথম দিন থেকে তুমি আমাকে এবং তোমার মাকে অনেক জ্বালিয়েছ, আর এরকম মেয়ের সাথে এরকমই হওয়া উচিত। এভাবে প্রতিদিন মিলিত হবার পর 354 ডেজ কেটে গেছে। সারা এখন প্রেগনেন্ট। ব্লিডিং শুরু হয়। সেখানে কেউ ছিল না তাকে সাহায্য করার মতো। গাইডের জন্য শুধুমাত্র একটি বই ছিল। এই বইটি দেখে সেই অনুযায়ী চেষ্টা করতে থাকে। এরপর এখানে ফুটফুটে একটি কন্যা সন্তান হয় তার। তাকে নিয়েই তার সময় কাটতেছিল। সুন্দর একটি নামও রাখে, ম্যারি। সারার জন্য আজ কিছু খাবার নিয়ে এসেছে ডন। খাবারের অভাবে মেয়েটা অনেক দুর্বল হয়ে গেছে। এ অবস্থাতেও ছাড় দেয় না ডন তাকে। দিনের পর দিন নির্যাতনের শিকার হতে হতে 4 বছর কেটে যায়। জেমিও তার মেয়ের কথা ভেবে অনেক কাঁদে। তার বিশ্বাস নিশ্চয়ই বেঁচে আছে সে। ডনেরও প্রমোশন হয়ে গেছে। সারা আবারও প্রেগনেন্ট। ম্যারির বয়স এখন 4। সুন্দর একটি ড্রয়িং করে ডনকে দেখাচ্ছিল। অনেক সুন্দর ড্রয়িং করে সে। সারা ডনকে বলে, আমরা খুব তাড়াতাড়ি 3 জন হয়ে যাব। এখনও অনেক দেরি হয়নি। তুমি চাইলে আমাদের উপরে নিয়ে যেতে পারো। ডন সারাদিনের ক্লান্তি শেষে নিচে আসে রিল্যাক্স করার জন্য। সুতরাং তাকে মুক্তি দেবে না কখনো সে। এরকম কথা শুনে রেগে সেখান থেকে চলে যায় ডন। উপরে সারার মাদার জেমি প্রাইভেট ডিটেকটিভ রাখতে চাচ্ছিল সারাকে খোঁজার জন্য। ডন চাচ্ছে না এত খরচ করতে তার জন্য। জেমি প্রথমে ফ্লোরিডা গিয়ে $5000 খরচ করে এসেছে। তার পিছনে এত টাকা খরচ করার কী দরকার? আর সে তো জানতো তাকে খোঁজাখুঁজি করে লাভ নেই। ক্রিসমাস উপলক্ষে সারাকে একটি টেলিভিশন গিফট করে ডন। ম্যারি তো বাইরের জগৎ সম্পর্কে জানতোই না। টেলিভিশনই বা কি? সারা তাকে বলে টেলিভিশন অনেকটা বাইরের দুনিয়া দেখার জানালার মতো। তারা দুজনে মজা করে টেলিভিশন দেখতে শুরু করে। এভাবেই সময় পার হতে থাকে। আবারও 3 বছর কেটে যায়। 7 বছর পূর্ণ হলো আজ বন্দি জীবনের। ম্যারি অনেক অসুস্থ। 101 ডিগ্রি জ্বর তার। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। এরই মাঝে তাদের আরেকটি ছেলে হয়েছে। সেও কিছুটা বড় হয়ে গেছে। ডন তখন ওষুধ নিয়ে আসে। এগুলো ছিল প্রাপ্তবয়স্ক লোকের ঔষধ। ম্যারিকে তো ডক্টর দেখানোর প্রয়োজন। ডন শুধু বলে, তুমি তো ওর মা, সুতরাং ওর কেয়ার করা তোমার দায়িত্ব। এসব বলে ডন সেখান থেকে চলে যায়। রাতে ম্যারি গল্প শোনার বায়না ধরে। এবার তাকে নতুন গল্প শোনাতে হবে। সারা তাকে একটি গল্প বলে। অনেকদিন পূর্বে একটি পরীর দেশে সুন্দর একটি পরী বাস করত। পরীটি একটি ছেলেকেও ভালোবাসত। এটা তার দুষ্টু বাবা জেনে ফেলে। এ কারণে পরীর ডানা কেটে একটি গুহায় বন্দি করে দেয়। আর কিছুদিন পর একটি পরী ছোট্ট একটি বাচ্চা উপহার দিয়ে যায় তাকে। তার সাথে বেশ ভালো সময় কাটে তার। কিছুদিন পর সেই ছোট্ট পরীটি আর একটি ভাই নিয়ে আসে তার। নিজের গল্পটি এভাবে বলতেছিল মেয়েকে। একদিন অ্যামি যখন বাইরে বেরোচ্ছে, বাসার সামনে ক্রিস এসেছে। অ্যামিকে দেখে ক্রিস তাকে ডাকে, নিজের পরিচয় দেয়। সারা বাড়িতে এসেছে কিনা জানতে চায়। ক্রিস তো জানতো সারা অনেক ভালো আছে ফ্লোরিডাতে স্টিভেনের সাথে, কেননা এটা তার বাবা বলেছে। অ্যামি তাকে সব খুলে বলে এবং তার বাবা মিথ্যে বলেছে এসবও বলে। এদিকে ম্যারি বাইরে যেতে চাচ্ছিল তার বাবার সাথে। বাইরে খেলা করবে, মাঠে, পার্কেও যাবে, চিড়িয়াখানাও দেখবে, আরও অনেক কিছু। কিন্তু এটা তো সারার হাতে ছিল না। মেয়েকে বোঝাতে পারতেছিল না। সারা কিন্তু আবারও প্রেগন্যান্ট ছিল। বেশি স্ট্রেসও নিতে পারতেছে না। এখানেই নকল চিড়িয়াখানা, পার্ক ইত্যাদি বানিয়ে খেলতো তারা। কল্পনাতেই খেলতো। এভাবেই সারা তার ছেলে মেয়েকে সান্ত্বনা দিত। রাতে অ্যামির সাথে ডনের ঝগড়া হয়। কেন ডন মিথ্যে বলেছে ক্রিসকে। ঝগড়ার এক পর্যায়ে ডন ভুল করে তার চাবি রেখে এখান থেকে চলে যায়। অ্যামি সেই চাবি নিয়ে নিচের বেসমেন্টে চলে আসে। এখানে অনেক আজে বাজে জিনিস দেখতে পায়। কেমন যেন তার সন্দেহ লাগতেছে। হঠাৎই ডন সেখানে আসে। তার কাছে চাবি নিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় তাকে। সারা তার 3য় বাচ্চাটি জন্ম দিচ্ছে। এ সময় তার ছোট মেয়ে ম্যারি তাকে সাহায্য করে। সারার আবারও একটি ছেলে সন্তান হয়। ডন আসে দেখতে। তার নাম রাখা হয়েছে থমাস। সারা চাচ্ছিল এই বাচ্চাটি যেন তার মা জেমির কাছে বড় হয়। এখানে তো 2টি বাচ্চারই জায়গা হচ্ছে না। 3টি বাচ্চা কেমন করে লালন পালন করবে সে? আর সকল সময় যদি বাচ্চাদের দেয়, ডনকে কখন সময় দেবে সে? ডন এসব শোনার পর কনভিন্স হয়। পরের দিন সকালে বাচ্চার কান্না শুনে জেমি বাইরে আসে। বাচ্চাটির সাথে একটি চিঠিও ছিল। চিঠিতে লেখা ছিল, ডিয়ার মা, আশা করি আপনি ভালো আছেন। আমার একটি বয়ফ্রেন্ড আছে। আমাদের সন্তান এটি। আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই বাচ্চা লালন পালন করার সময়। আশা করি আমি ফিরে না আসা পর্যন্ত এই বাচ্চাটির খেয়াল রাখবেন আপনি। সারা জীবিত আছে এটা ভেবে অনেক খুশি জামি। সারার বাচ্চা এটি জেনে আরও বেশি খুশি জামি।
বাচ্চার নিচের দোলনার পাশে একটি চিরকুটও ছিল। এটি নজরে আসে না জেমের। ডন সেটা ঠিকই দেখতে পায়। চিরকুটে লেখা ছিল, নিচের বেসমেন্টে বন্দি আমি, পুলিশকে ডাকো। সারা তার ছেলেমেয়েদের নিয়ে টেলিভিশন দেখতেছিল। ডন সেখানে আসে। তখন সারা তার বাচ্চা কাচ্চা রেখে ডনের কাছে আসে। ডন সেই চিরকুট দেখিয়ে বলে, তুমি এখনও কিছু শেখোনি। পাশে থেকে নাইটি বের করে এনে বলে, এটা পড়ে আসো। সারার এই প্ল্যানটিও ফেল। সারা তার ছেলে মেয়েদের এখানেই পড়াশোনা করায়, সময় কাটানোর জন্য ড্রয়িং, ডিজাইন আরও অনেক কিছুই শেখায় এখানে বসে থেকেই। অনেক বছর কেটে গেছে। ম্যারি অনেক বড়। মাইকেল অর্থাৎ সারার ছেলে অনেক সুন্দর এবং বড় হয়ে গেছে। ম্যারি তখন ডনের কাছাকাছি এসে কথা বলতেছিল। সারা তাকে ডনের পাশ থেকে সরে যেতে বলে। সারা তো জানতো ডনের চরিত্র সম্পর্কে। ম্যারির কোমল হৃদয় তো আর এসব জানতো না। ম্যারিকে সরিয়ে দিয়ে ডনকে বলে, ম্যারির যেন কোনো কিছু না করে সে তো অনেক ছোট। ডনকে এখান থেকে তাড়িয়ে দেয়। ডন উপরে এসে শাস্তিস্বরূপ লাইট, অক্সিজেন সব বন্ধ করে দেয়। অক্সিজেনের অভাবে ভেন্টিলেটরের কাছে এসে বসেছিল তারা। থমাস অনেক বড় হয়ে গেছে। থমাস জেমির সাথে অনেক ভালো জীবনযাপন করতেছিল উপরে। একদিন হঠাৎ অনেক বৃষ্টি হচ্ছিল বাইরে। বৃষ্টির পানিতে সব আনাচে কানাচে ভরে গেছে। নিচের বেসমেন্টে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। সারা তো ছিল আবারও প্রেগনেন্ট। অসুস্থ শরীর নিয়ে একটি চামচ দিয়ে ছাদের যে অংশ দিয়ে পানি পড়তেছে সেই অংশটুকু খুঁড়তে শুরু করে। ছাদটি ফুটো করার পর একটি টর্চ লাইট দিয়ে হাত বের করে দেয়। টর্চ লাইটটি বারবার ব্লিঙ্ক করতেছিল, যেন কারো নজরে এসে সাহায্য করে বাইরে চলাচল করার একটি লোকের নজরে পড়ে এটি। সে সোজা ডনকে গিয়ে বলে এসব কথা। ডন নিজে এই বিষয়টি দেখবে বলে লোকটিকে তাড়িয়ে দেয় সেখান থেকে। এসব শোনার পর রেগে মেগে ডন নিচে চলে আসে সোজা। সারাকে প্রচুর মারে, এই অসুস্থ অবস্থাতেও। আধমরা অবস্থায় ফেলে রেখে চলে যায়। রাতে তার ব্লিডিং শুরু হয়। আবারও একটি বাচ্চার জন্ম দেয় সে, কিন্তু বাচ্চাটি ছিল মৃত। মারের আঘাতের কারণেই এমনটি হয়েছে। ডন এই বাচ্চাটি উপরে নিয়ে কবর দিয়ে দেয়। দিনের পর দিন এভাবেই যাচ্ছে। 18 বছর কেটে গেছে এই বেসমেন্টের মধ্যে সারার। মাইকেলের জন্মদিন উপলক্ষে ডন আসে সেখানে। রাতে কি খাবার আছে জানতে চায় সারার কাছে। সারা তো ছিল অসুস্থ। থমাসের কথা জানতে চায় সারা। থমাস অনেক ভালো আছে, খেয়ে খেয়ে অনেক বড় হয়ে গেছে, আর সামনের বছর ফুটবল খেলবে সে। মাইকেলও বাইরে যেতে চায়, খেলাধুলো করতে চায় থমাসের মতো। ডন বলে, এটা তো তোমার মায়ের উপর নির্ভর করবে। মাইকেল এবং ম্যারিকে ডন থেকে দূরে দূরেই রাখতো ছাড়া। এই নিয়ে ঝগড়া হচ্ছে তাদের মাঝে। কেন ডনের কাছাকাছি গিয়ে কথা বলতে দেয় না সারা শুধু বলে, চেষ্টা করতেছি আমি ডন থেকে তোমাদের বাঁচিয়ে রাখতে। এই কথাগুলো তো তাদের বোঝাতে পারে না। অসুস্থ ক্লান্ত শরীর নিয়ে মেঝেতে যখন শুয়ে আছে সারা, মাইকেল এবং ম্যারি সরি বলে। আজ সারা ম্যারি এবং মাইকেলকে তার জীবনের সব ঘটনা খুলে বলে। যে গল্পটি সবসময় বলতো সে গল্পটি আর কারো নয়, সারার নিজের জীবনের ঘটনা এটি। অনেক কান্না করে ম্যারি এবং মাইকেল এটা শোনার পর। ম্যারি আবারও অসুস্থ হয়ে যায়। এরকম অবস্থায় ম্যারির শ্বাস নিতে অনেক কষ্ট হয়। ম্যারিকে ভেন্টিলেটরের কাছে নিয়ে যাওয়া হয়। পরের দিন ডন যখন নিচে আসে, মাইকেল তার উপর আক্রমণ করে বসে, কিন্তু সে তো ছিল অনেক ছোট। সেই বা কী করতে পারবে ডনের? সারা মাইকেলকে আটকায়। এই আচরণের শাস্তিস্বরূপ ডন অক্সিজেন লাইট সব বন্ধ করে দেয়। এমনকি তাদেরকে মেরে ফেলার জন্য একটি পাইপের এক প্রান্ত ভেন্টিলেটরের কাছে গিয়ে লাগিয়ে দেয়। অপর প্রান্ত গাড়ির ধোঁয়া অপসারণ পাইপের মধ্যে লাগিয়ে দেয়, যাতে ধোঁয়া ভিতরে গিয়ে অক্সিজেনের অভাবে তারা মারা যায়। এমন সময় থমাস সেখানে আসে। তার জন্য এই প্ল্যান ব্যর্থ হয় ডনের। এভাবে চলতে চলতে 20 বছর কেটে গেছে। ম্যারি আবারও খুব অসুস্থ। কি করবে তারা বুঝতে পারতেছে না। ম্যারি শ্বাস নিতে পারতেছে না। এ অবস্থাতে ডন নিচে আসে। সারা ডনকে সব খুলে বলে, ম্যারিকে ডক্টরের কাছে নিতে হবে। কিন্তু ডন তো রিস্ক নেবে না, আর ওপরে গেলে তো সারা সবাইকে সব বলে দিবে। অনেকক্ষণ অনেক রিকোয়েস্ট করে সারা। অনেক বলার পর রাজি হয় ডন বাইরে নিয়ে যেতে, কিন্তু শর্ত হলো মাইকেলকে ভিতরে রেখে যাবে। সারা যদি ওপরে কোনো কিছু ঘটায় তাহলে নিচের বেসমেন্টে মরে থাকবে মাইকেল। এরপর তাকে নিয়ে বাইরে আসে। এত বছর পর বাড়িটি দেখতেছিল সারা। মুভির প্রথমে যে সিনটি আমরা দেখেছি এটা ছিল সেই সিন। হসপিটালে আসার পর তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে। সোফার এক পাশে চুপচাপ বসে আছে সারা। একটি নার্স সারার সাথে কথা বলতে চাইলে ডন তার সাথেই কথা বলতে বলে। ম্যারিকে তো জন্মের পর কোনো ভ্যাকসিনেশন করা হয়নি, এজন্য সমস্যা হচ্ছে তার। সারা একটু বাথরুমে যেতে চায়। ডন তাকে মানা করে, এখানেই বসে থাকতে হবে তাকে। হসপিটাল থেকে যে পেপারটি দেওয়া হয়েছিল সিগনেচারের জন্য সেটি টেবিলের এক পাশে রাখা ছিল।
সারা পানি ঢেলে দেয় পেপারে। পেপারটি চেঞ্জ করার জন্য কাউন্টারে যায় ডন। এই সুযোগে সারা সেখান থেকে উঠে সেই নার্সকে অনুসরণ করতে শুরু করে। ডনও পিছু পিছু আসতেছে, তার ডাকতেছে তাকে। পুলিশও ছিল সেখানে। সারা দৌড়ে গিয়ে নার্সকে জড়িয়ে ধরে, বলে হেল্প মি প্লিজ। ডন সেখান থেকে চলে আসতেছিল, সেখানে থাকা পুলিশ তাকে গ্রেপ্তার করে। নিচের বেসমেন্ট থেকেও মাইকেলকে উদ্ধার করা হয়। জেনি কাঁদতেছিল। এতদিন তার সাথে থাকার পরও সেই মানুষটিকে চিনতে পারেনি সে। একটুও জানতে পারেনি নিচের বেসমেন্টে লুকিয়ে রেখেছে নিজের মেয়েকেই সে। যাই হোক, এখন সবাই মুক্ত। ভাই বোন মিলে সবাই খেলা করতেছে মাঠে। সারা অনেকদিন পর দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে। সেখানে হঠাৎই ক্রিস আসে। ক্রিস তাকে নিয়ে একটি নির্জন জায়গাতে যায়, যেমনটি সারা চেয়েছিল। ক্রিস তার পছন্দ মতো একটি হেলমেটও দেয়। 20 বছর আগে এই কথা বলেছিল ক্রিসকে সারা। অস্ট্রিয়ার জোসেফ নামের একজন ব্যক্তি তার সন্তানদের মাঝে ছোট মেয়ে কথা শুনত না। তার কথা না শোনার কারণে বাথরুমের মতো একটি ছোট্ট বেসমেন্টে বন্দি করে রাখে। 1984 সাল থেকে 2008 সাল পর্যন্ত 24 বছর। এ সময় তার পাশবিক নির্যাতনের শিকার হয় মেয়ে এলিজাবেথ। পরপর 7টি বাচ্চার জন্ম দেয়। তার মারের কারণে ছোট একটি বাচ্চা তার পেটের মাঝেই মারা যায়। 24 বছর পর অবশ্য পাষণ্ড বাবাটি ধরা পড়ে। এই ঘটনার উপর নির্মিত এই সিনেমাটি।